মৃত্যুর 25 বছর পর আমার প্রথম স্ত্রীকে শপিং মলে দেখে আমি যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। 2 দিন হলো আমরা ইতালি থেকে দেশে ফিরেছি। আমার মেয়ে দিশাকে বিয়ে দেব বলে আমার বোনের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়েটা হবে, তাই আর্জেন্ট আমাদের দেশে আসতে হয়েছে এই বিয়েটার জন্য। না হলে এই 25 বছরে আমি একবারও বাংলাদেশের মাটিতে পা রাখিনি আমার প্রথম স্ত্রী মীরার মৃত্যুর পর। আজ আমার মেয়ে দিশার গায়ে হলুদ, তাই শপিং মলে আসছিলাম আমার দ্বিতীয় স্ত্রী মুহুয়াকে নিয়ে। আমরা শপিং শেষ করে বেরিয়ে আসার সময় এক মেয়েকে দেখে আমি থমকে দাঁড়াই। মেয়েটাকে দেখতে অনেকটা আমার প্রথম স্ত্রী মীরার মতো, দেখে মনে হচ্ছে এ যেন একদম মীরার প্রতিচ্ছবি। গল্পে শুনেছি এক চেহারার মতো দেখতে পুরো পৃথিবীতে 7 জন আছে, কিন্তু এতটা মিল কি করে থাকতে পারে? এটা কি আদৌ সম্ভব নাকি আমার মনের ভুল? এসব ভাবনা থেকে বের হওয়ার আগে আমি আবারও একবার চমকে উঠি মীরার মতো মেয়েটার পাশে স্বয়ং মীরাকে দেখে। এটা কি করে সম্ভব? 25 বছর আগে মরে যাওয়া মীরা কিভাবে জীবিত থাকতে পারে? আমার কোথাও ভুল হচ্ছে, এটা কিছুতেই মীরা হতে পারে না। এই মহিলা অন্য কেউ। মীরা যখন মারা যায় তখন আমার মেয়ে দিশার 1 বছর। আমার এসব চিন্তা ভাবনার মাঝে কে যেন আমাকে পিছন থেকে ডাক দেয়। মহুয়া আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, কি হলো রাইহান, এখানে দাঁড়িয়ে আছো কেন? শপিং তো শেষ, বাসায় যেতে হবে না? আজকে দিশার গায়ে হলুদ, তুমি কি তা ভুলে গেছো? মহুয়ার কথা যেন আমার কান অব্দি পৌঁছায়নি। আমার কোনো হেলদুল নেই। আমি তখনও মীরার মতোই দেখতে মহিলার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে এগিয়ে আসছে আর সাথে মেয়েটা। আমার সামনে এসেই মীরার মতো দেখতে মহিলা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কান্না করতে করতে বলে, তুমি 25 বছর পর দেশে এসেছো, অথচ আমার একবার খোঁজ করনি। আমি কেমন আছি, আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি? এই তোমার ভালোবাসা ছিল রাইহান? আমি তোমার জন্য নিজের পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলাম, আর তুমি আমাকে কিছু না জানিয়ে কিভাবে পারলে ইতালি চলে যেতে, আর সাথে আমার বুক খালি করে আমার মেয়েকে দিশাকে নিয়ে যেতে? একটুও তোমার বুক কাঁপলো না ওই দুধের শিশুটাকে মাহারা করতে? আমি কত খুশি ছিলাম তোমাকে আবার বাবা হওয়ার কথা জানাবো বলে, আর তুমি আমার কথা না শুনে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেলে। কেন কেন করলে আমার সাথে এরকম ছলনা? কি ভুল করেছিলাম আমি? আমাকে বলতে পারতে, আমি শুধরে ফেলতাম। এত বড় শাস্তি আমাকে কেন দিলে বলো? আমার জীবন থেকে 25টা বছর কেন কেড়ে নিলে? আমার মেয়েকে মায়ের আদর থেকে কেন বঞ্চিত করলে? আর আমার ছোট মেয়েটাকে বাবার স্নেহ থেকে? মীরা কথাগুলো বলে আমার বুকে মাথা রেখে কান্না করছে। আমি আস্তে আস্তে করে মীরাকে হাত ছড়িয়ে বলে উঠি, কি বলছেন এসব? আপনার কোথায় ভুল হচ্ছে? আমার স্ত্রী মীরা তো 25 বছর আগেই মারা গেছে। আপনি কিভাবে মীরা হবেন? আর আমার মেয়ে দিশা তো আমার সাথেই আছে। আজকে আমার মেয়ে দিশার গায়ে হলুদ, তাই শপিং করতে এসেছিলাম আমি আর আমার স্ত্রী মুহুয়া। মুহুয়া বলল, দিশার আব্বু, উনি এইসব কি বলছেন? আপনি তো বলেছিলেন মীরার আম্মু 25 বছর আগেই মারা গেছে, তাহলে উনি কে? আমি বললাম, মুহুয়া, ওনার হয়তো কোথাও ভুল হচ্ছে। চলো এখানে আর এক মুহূর্তও নয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে দিশার গায়ে হলুদ, তুমি কি ভুলে যাচ্ছ? আমরা না গেলে গায়ে হলুদ হবে কি করে? কথাগুলো বলে মুহুয়াকে নিয়ে বের হয়ে আসতে নিলেই মীরার সাথে থাকা মেয়েটির মুখে বাবা ডাক শুনে আমি পিছনে ফিরি। মেয়েটি এক দূরে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতে বলে, বাবা, আমাদের সাথে নিয়ে যাবেন না? এই 24 বছর বাবার আদর ছাড়া বড় হয়েছি, এখন আপনাকে চোখের সামনে পেয়ে হারাতে চাই না। আমি আস্তে করে হাত দিয়ে মেয়েটিকে আমার থেকে ছাড়িয়ে বলি, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার স্ত্রী তো 25 বছর আগেই মারা গেছে, তাহলে আমার স্ত্রী আর তার মেয়ে আসবে কোথা থেকে? তখনই মীরা আমাকে সামনে এসে তার হাতের একটি আংটি আর এক জোড়া বালা দেখিয়ে বলে, এইগুলো তুমি ফুলসজ্জার রাতে আমাকে দিয়েছিলে রাইহান, আর আমার কাছে এখনো আমাদের বিয়ের কাবিননামা আছে, সেটা চাইলে তুমি দেখতে পারো। আর তোমার চাচাতো ভাই রুশানকে জিজ্ঞেস করো মিথ্যা বলছে নাকি সত্যি। রুশান না থাকলে আমরা হয়তো বেঁচেই থাকতাম না। তোমার না বলে চলে যাওয়ার পর থেকে রুশান আমাদের পাশে আছে। একদমে কথাগুলো বলে থামে মীরা। আমি কিছু বলতে নিব তার আগে আমার হাত ধরে টেনে সাইডে নিয়ে আসে মহুয়া। আমি বললাম, কি হলো, এভাবে টেনে সাইডে নিয়ে আসলে কেন মহুয়া? মহুয়া বলল, এখন তুমি কি বলবে? এটা তোমার প্রথম স্ত্রী মীরা না? ওনার কাছে তোমার বিয়ের কাবিননামা আছে, তোমার দেয়া বালা আংটিও আছে, তাও তুমি বলবে উনি মীরা নন? আমি বললাম, না, এটা অসম্ভব, উনি কিছুতেই মীরা হতে পারে না। মহুয়া বলল, কেন অসম্ভব? তুমি বলেছিলে যে তোমার প্রথম স্ত্রী পানিতে ডুবে মারা গেছে, তোমরা নাকি লাশ পাওনি, হয়তো উনি কোনোভাবে বেঁচে গিয়েছিল। আমার দিকে তাকিয়ে কথাগুলো বলছে মহুয়া। মনে মনে আমি করছি অন্য চিন্তা, এই মীরার মতো দেখতে মহিলা নিশ্চয়ই মিথ্যা কথা বলতেছে, না হলে মীরা কিভাবে বেঁচে থাকবে? মীরাকে তো আমি নিজের হাতে মেরে আমাদের গ্রামের বাড়িতে মাটি চাপা দিয়েছি আজ থেকে 25 বছর আগেই, তাহলে মীরা বেঁচে গেল কিভাবে? কে বাঁচিয়েছে মীরাকে? যদিও কোনো ক্রমে বেঁচে গিয়ে থাকে, তাহলে এতদিন আমার সাথে যোগাযোগের চেষ্টা করেনি কেন? এতদিন ওরা কার কাছে ছিল? আর ওর সাথে মেয়েটি কি সত্যি আমার মেয়ে, নাকি এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? কিন্তু মৃত মানুষ বেঁচে থাকবে কি করে? আমি আর কিছু চিন্তা করতে পারছি না। ওদের আমাদের সাথে নিয়ে যেতে হবে, তাছাড়া আমার আর কোনো উপায় নেই। এখন আমাদের সাথে নিয়ে গেলেও ওদের আসল উদ্দেশ্য জানতে পারবো, কি কারণে আমার পিছু নিয়েছে, এবং আমার আর মীরার ব্যাপারে এত কিছু জানলো কিভাবে। আর ও যদি আসল মীরাই হয়ে থাকে, তাহলে ওই দিন রাতে কাকে মাটি চাপা দিয়েছিলাম? দিশার বিয়ে শেষ হলে আমাকে একবার আজমপুর গ্রামে যেতে হবে, আর ওইখানে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। মীরা বলল, কি ভাবছো দিশার আব্বু? আমাদের তোমার সাথে নিয়ে চলো। কতদিন আমার মেয়ে দিশাকে দেখি না, আর আমার মেয়েটা এত বড় হয়ে গেছে যে ওর বিয়ে দিয়ে দিচ্ছ। আমি ওর মা হয়েও আমাকে ছাড়া কিভাবে পারবে বিয়ে দিতে? 25টা বছর আমার মেয়ে দিশা মায়ের আদর থেকে বঞ্চিত।
আর আমি মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত ছিলাম শুধু তোমার একটা ভুলের জন্য। এখন আমি আমার মেয়েকে এত কাছে পেয়ে হারাতে চাই না। মহুয়া বলল, আপনি কি সত্যি আমার স্বামীর প্রথম স্ত্রী মীরা? মীরা বলল, আমিই মীরা, কিন্তু আপনাকে তো চিনলাম না, আপনি কে? মহুয়া বলল, আমি হচ্ছে ওনার স্ত্রী মহুয়া। আপনি বেঁচে আছেন কি করে? আপনি নাকি 25 বছর আগেই মারা গিয়েছিলেন পানিতে ডুবে। মীরা বলল, কি বলছেন এসব? আমি আবার কবে পানিতে ডুবে মারা গেছি? আপনাকে এইসব মিথ্যা কথা কে বলেছে? মহুয়া বলল, আমাদের বিয়ের সময় রায়হান আমার হাতে দিশাকে তুলে দিয়ে বলল আমার প্রথম স্ত্রী মীরা পানিতে ডুবে মারা গিয়েছে। এখন আমার মা মরা মেয়েকে দেখাশোনার জন্য এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই। আমি সব সময় আমার বিজনেস নিয়ে বেঁচে থাকি, তাই আমার মা মরা মেয়েটার আদর যত্ন করতে পারি না। তাই আমি তোমাকে বিয়ে করেছি আর আমার মেয়ের সব দায়িত্ব তোমাকে দিয়েছি। মীরা বলল, রায়হান তুমি এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? আমি কবে পানিতে ডুবে মারা গিয়েছিলাম? আমার সাথে যদি তোমার সংসার করার ইচ্ছা না থাকতো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে। তবুও আমার মেয়েকে আমার থেকে আলাদা করার কি দরকার ছিল? আমার মেয়ে আমাকে নিজের মা বলে জানবে না, ও এখন অন্য কাউকে নিজের মা ভাবে। সবকিছু হয়েছে শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। মীরা কথাগুলো বলে আবার কান্না শুরু করে দিয়েছে আর তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তিশা। শুরু হয়ে গিয়েছে নেকামো। আমার এইসব কান্নাকাটি একদম ভালো লাগে না। এখন সবার সামনে বলতেও পারছি না যে নেকামো বন্ধ করো। এখন ওদের আর কথা বলতে দেয়া যাবে না। এসব কথাবার্তা আর কিছুক্ষণ চললে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে। তাই এখন কিছু একটা করে এই কথাবার্তা এখানেই থামাতে হবে। তাই আমি মীরার উদ্দেশ্যে বললাম, মীরা ও মহুয়া, দেখো যাই ভুল বুঝাবুঝি হয়েছে তা পরে ক্লিয়ার করে নেওয়া যাবে। আগে আমার মেয়ে দিশার বিয়েটা হয়ে যাক, তারপরে না হয় আমরা সবাই একসাথে বসে এই ব্যাপারে কথা বলবো। এখন এইসব ফালতু ব্যাপারে কথা বলার দরকার নেই। আজকে আমাদের মেয়ে দিশার গায়ে হলুদ, তাই তাড়াতাড়ি সবাই বাড়িতে চলো। এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আমরা না গেলে কিছুতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে না, তাই সবাই তাড়াতাড়ি চলো। মহুয়া বলল, কিন্তু রায়হান? আমি বললাম, কোনো কিন্তু না মহুয়া, এইসব ব্যাপারে পরে কথা বলা যাবে, আগে দিশার বিয়েটা হয়ে যাক। মীরা বলল, আচ্ছা ঠিক আছে চলো রায়হান। আমি বললাম, মীরা তোমরা থাকো কোথায়? তোমাদের সব জিনিসপত্র তো আমাদের বাসায় নিয়ে যেতে হবে। পরে আসার সময় মীরার থেকে ঠিকানা নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথে আগে দিশার গায়ের হলুদটা শেষ করেছি। পরে ওকে সবকিছু বুঝিয়ে বলেছি যে মীরা ওর মা। কোনো একটা ভুল বুঝাবুঝির কারণে ওকে ছেড়ে দিয়ে ইতালি চলে গিয়েছিলাম। আগে তোমার বিয়েটা হোক, তারপরে সবকিছু বলবো। তুমি তোমার আব্বুকে বিশ্বাস করো না দিশা? বলেই কান্নার অভিনয় শুরু করে দিলাম। আর আমার মেয়ে দিশা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আব্বু। আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙতে পারো না। ওইখানে স্বপ্নে কামড় সামাল দিয়ে আমি ছাদে আসলাম। যাক, এইবারের মতো বেঁচে গেলাম। আমার কথাই কাজ হয়েছে, হবেই বা না কেন? আমি যে সুন্দর অভিনয় করি, নিজের প্রশংসা আর নিজে কত করব। এখন কোনোভাবেই মীরা আর মহুয়াকে একা কথা বলতে দেওয়া যাবে না। যদি একবার একা কথা বলতে পারে তাহলে আমি শেষ। আমার 25 বছরের সব স্বপ্নও শেষ। তাই সবসময় ওদের উপর নজর রাখতে হবে যেন কোনো ক্রমেই কথা বলতে না পারে। এবং মীরা আর ওর মেয়ের তিশার উপর নজর রাখতে হবে ওদের উদ্দেশ্য কি। যদি কোনো ক্রমে আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আবার মারতে হবে মীরাকে। এইবার আর মেরে বোকামি করব না আগের বারের মতো। আগের বার তো মেরে মাটি চাপা দিয়ে দিছিলাম, এইবার আর এই ভুল করব না। এইবার একদম মেরে আগুনে লাগিয়ে পুড়িয়ে ফেলবো। এসব চিন্তার মাঝে আমার মুঠোফোনটি বেজে উঠলো। ওপাশ থেকে বলল, হ্যালো স্যার, এখানে একটা মেয়ে কম, 2 দিন পরে মেয়ে ডেলিভারি দিতে হবে। এখন স্বীকার করব কিভাবে? আর ওরা তো 25টা মেয়ে অর্ডার দিয়েছে, এখন একটা কম দিলে ওদের সাথে ঝামেলা হবে। ওরা টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, এখন মেয়ে কম দেওয়ার মানে ওদের রোশানলে পড়া। আর আমাদের গ্যাংগুলো এখন রাস্তায় নামতে পারছে না স্বীকার করার জন্য। রাসেলদের গ্যাংদের ধরবার পর থেকে পুলিশ বাহিনী একদম অ্যালার্ট হয়ে গিয়েছে। যদি কোনো ক্রমে আমাদের গ্যাংয়ের কাউকে ধরতে পারে তাহলে আমরা সবাই ফেসে যাব। আমাদের এই 25 বছরের সকল স্বপ্নও নষ্ট হয়ে যাবে আর আমাদের জেলের ভাতও খেতে হবে। স্যার, আপনি কিছু একটা করেন। আমাদের ব্যবসা বাঁচাতে হলে আমাদের যেই করে হোক একটা মেয়ে লাগবে। আমি বললাম, আচ্ছা এখন রাখো, মেয়ের ব্যবস্থা হয়ে যাবে। এত চিন্তা করার কোনো কারণ নেই। মেয়ে খোঁজার জন্য তোমাদের আর কষ্ট করতে হবে না। মেয়ে আমার ঘরেই আছে। আজ শপিং মল থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। বয়স 24-এর মতো হবে। ওপাশ থেকে বলল, কি বলেন স্যার, আপনার ঘরে আবার মেয়ে আসবে কি করে? আমি বললাম, তোমার এত কিছু জানতে হবে না, ঠিক টাইম মতো মেয়ে পেয়ে যাবে। আমি এখন রাখছি, আর ছাদে কেউ এসে পড়বে। বলেই আমি মুঠোফোনটা রেখে দিলাম। আমার মনে হলো ছাদে কেউ এসেছে, তাই তাড়াতাড়ি পিছনে ফিরে যাকে দেখি তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পিছনে ফিরে দেখি আমার সামনে তিশা দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও আমার সব কথা শুনে ফেলেছে। এখন আমি কি করব? আমার 25 বছরের এত সাজানো পরিকল্পনা যে এত তাড়াতাড়ি ভেস্তে যাবে তা আমি জীবনেও ভাবিনি। ও যদি এখন নিচে গিয়ে আমার মেয়ে দিশাকে এই ব্যাপারে কিছু বলে দেয় তাহলে আমার মেয়ে দিশা আমাকে ভুল বুঝবে। তা আমি হতে দিতে পারি না। আমার মেয়ে দিশা কাল বিবাহ শেষ হলে পরের দিন আবার ইতালি ফিরে যাবে ওর স্বামীর সাথে। ওর একটা আর্জেন্ট অপারেশনের জন্য কল এসেছে ইতালি থেকে। ও আপনাদের তো বলাই হয় নাই, আমার মেয়ে দিশা একজন ডাক্তার। ও যদি কোনোভাবে এইসব কথা শুনে তাহলে কোনো ক্রমেই ইতালি ফিরে যাবে না। ভেবেছিলাম দিশা ইতালি চলে গেলে এই মা মেয়ের কিছু একটা করব, কিন্তু
এখন দেখছি এর আগেই ওর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমার মেয়ের চোখে আমি খারাপ হয়ে যাব। আর যেটা আমি একদম চাই না, আমার মেয়ের জন্য আমি এইসব টাকা গাড়ি বাড়ি করেছি যেন ভবিষ্যতে আমার মেয়েকে কোনো কষ্ট করতে না হয়। এখন এই তিশার আমি কি করব? তিশা বলল, আব্বু আপনি কার সাথে মেয়ে নিয়ে কথা বলছিলেন? আমি বললাম, না মানে আমার এক বন্ধুর সাথে। তিশা বলল, আপনার বন্ধু কিসের জন্য মেয়ের ব্যবস্থা করে দিতে বলল? যাক, ও প্রথমে কথাগুলো শুনে নাই, তা না হলে এতক্ষণে ও নিচে গিয়ে সবাইকে সবকিছু বলে দিত। এখন ওকে কালকে আমার সাথে বের করার জন্য কোনো একটা উপায় বের করতে হবে। তারপর ওকে রাজীবের হাতে তুলে দিয়ে আমাকে একবার আজমপুর যেতে হবে। ওইখানে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব, আর ওদের মা মেয়ে আসল উদ্দেশ্য জানতে পারবো। আমি বললাম, আমার বন্ধুর কোম্পানিতে একটা মেয়ে লাগবে। আমার বন্ধুর পিএ যে ছিল তার নতুন বিয়ে হয়েছে, তাই সে চাকরি ছেড়ে দিয়েছে। এখন ওই পিএর পদটি খালি, তাই আমাকে বলছে একটা মেয়ে ব্যবস্থা করে দিতে। এখন আমি মেয়ে কোথায় পাবো এই অল্প সময়ের মধ্যে? এই পিএর ব্যাপার নিয়ে ওর সাথে কথা বলছিলাম, ওর জন্য 2 দিনের ভেতর একটা মেয়ে কোথায় পাবো? মা তিশা, তোমার কোনো ফ্রেন্ড আছে জব করতে ইচ্ছুক? তাহলে তুমি যদি একটু কথা বলতে, ও সব ধরনের সুযোগ সুবিধা দিবে আর মোটা অঙ্কের স্যালারিও দিবে। তিশা বলল, আব্বু আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চাই এই জবটা করতে। আমি তো কয়েকটা জবের ইন্টারভিউ দিয়েছি, কিন্তু একটাতেও এখনো রেজাল্ট আসে নাই।